আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 64 থেকে দেখে নেব। দেশলাই কাঠি নিয়ে খেলি। শাকিল আজ অনেকগুলো দেশলাই কাঠি নিয়ে এসেছে। সে দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ বানালো। দেখো, আমরা দেশলাই কাঠি দিয়ে সবাই ত্রিভুজ বানাতে পারি। কেমন করে দেখো সাজাতে হয় সবাই জানি। তোমরাও দেখো 3টে দেশলাই কাঠি নিয়ে এরকম ত্রিভুজ বানিয়ে নাও। দেখো, আমি বলেই ফেললাম যে এরকম একটা ত্রিভুজ বানাতে কতগুলো দেশলাই কাঠির দরকার বলো তো। দেখো, এই দিক থেকে রাখলে 1, 2, 3টে, ঠিক আছে? 3টে দেশলাই কাঠির দরকার। দেখছি একটি ত্রিভুজের জন্য শাকিল দেশলাই কাঠি বসালো। দেখো কতগুলো বলো তো, গুনেই দিলাম 3টি। তার মানে দেখো এখানে দেখো 1, 2, 3, 4টি ত্রিভুজের জন্য মোট কতগুলো দেশলাই কাঠি লাগবে। দেখো, এটার জন্য লাগবে 3টে, এটার জন্যও 3টে, এটার জন্যও 3টে, এটার জন্যও 3টে। দেখো যোগ করতে পারো, 3 3 6, তারপরে 9 আর 9 3 12 হচ্ছে। দেখো আমাদের সময় লাগছে। আরও যদি অনেকগুলো দিত, আমরা যতটা সহজে 12টা আমরা কাউন্ট করতে পারলাম, যদি আমাদের অনেকগুলো দিত, 100টা দিত, তখন আমরা যদি 3 3 3 3 করে যোগ করতে যেতাম আমাদের সময় লাগতো। তাই দেখো আমরা কি শিখেছি যে যোগটাকে তাড়াতাড়ি কিভাবে করা যায়, যোগকে তাড়াতাড়ি করার জন্য গুণ এসেছে, তাই তো? এক্ষেত্রেও আমরা গুণ করে নেব। দেখো, একটি ত্রিভুজে দেশলাই কাঠির দরকার 3টি, তার মানে 4টিতে কতগুলি দরকার? 3 × 4 = দেখো 12টি, তাই তো? শাকিলের মতো 15টি ত্রিভুজ করতে কতগুলি দেশলাই কাঠি প্রয়োজন হবে? ত্রিভুজ না তৈরি করে বলার চেষ্টা করি। এখানে দেখো ত্রিভুজগুলো তো তৈরি করে দিয়েছে, ত্রিভুজগুলো দেখে আমরা গুণে বলতে পারছি যে 12টা, ঠিক আছে? দেখো আমি গুণ করে তোমাদের দেখালাম, এখানে তুমি যোগ করেও ডাইরেক্ট 12 লিখতে পারো। কিন্তু বলেছে যে শাকিলের মতো আমরা 15টি ত্রিভুজ আমরা তৈরি করলাম, কিন্তু কাঠির সাহায্যে কোনো ত্রিভুজ সাজাবো না। ত্রিভুজ না সাজিয়ে আমরা বলার চেষ্টা করব যে 15টি ত্রিভুজে কতগুলো কাঠি লেগেছে, মানে 15টি ত্রিভুজ তৈরি করতে কতগুলো কাঠি লেগেছে। দেখো, একটি ত্রিভুজের জন্য কাঠি প্রয়োজন 3টি, তাই তো? একটি ত্রিভুজে 3টি কাঠি প্রয়োজন। দুটি ত্রিভুজের জন্য কতগুলো কাঠি প্রয়োজন? 3 × 2 = হচ্ছে 6টি। 3টি ত্রিভুজের জন্য কতগুলো দরকার? 3 × 3। একটিতে দরকার 3টি আর 3টিতে দরকার 3 × 3, মানে 3 3 9। 4টিতে দরকার কত? 3 × 4, মানে 3 4 12টি। 5টিতে হচ্ছে 3 × 5, মানে 15টি। 6টিতে দেখো 3 × 6 = 3 6 18টি, তাই তো? 7টিতে কতগুলো দরকার? 3 × 7 21টি। 8টাতে হচ্ছে 3 × 8, মানে 3 8 24টি। 9টিতে দরকার হচ্ছে 3 × 9, মানে হচ্ছে 3 9 27। 10টা ত্রিভুজের জন্য দরকার কতগুলো? 3 × 10 = 30টি। 11টার জন্য দরকার 3 × 11 = হচ্ছে 33। দেখো একবার দেখিয়ে দিচ্ছি। 12টা ত্রিভুজের জন্য দরকার দেখো কতগুলো? 3 × 12 = হচ্ছে 36টি। দেখো 3 × 12, 3 12 36। 13টা ত্রিভুজের জন্য দেখো 3 × 13, 3 13 39। তারপরে 14টা ত্রিভুজের জন্য দরকার 3 × 14, মানে 42টি কাঠির প্রয়োজন। 15টি ত্রিভুজের জন্য কতগুলো দরকার? 3 × 15, 15 1 15, 15 2 30, 3 15 45, তাই তো? দেখো আমরা 1 থেকে 15টি আমরা ত্রিভুজের জন্য কতগুলো করে কাঠি প্রয়োজন আমরা কিন্তু বার করতে পারলাম। এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো একটা ত্রিভুজের জন্য কাঠি লাগছে 1 × 3, দুটোর জন্য 2 × 3, 3টের জন্য 3 × 3, তাই তো? সরি, এটা 3 × 1 করবে তোমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে 3 × 2, এটা হচ্ছে 3 × 3, মানে এধারে আমি কাঠির সংখ্যাটাকে রাখছি। একটি ত্রিভুজ তৈরি করতে কাঠি প্রয়োজন 3টি, দেখো তাই বাঁ দিকে আমি 3টে লাগছে সেই কাঠির সংখ্যাটাকে রাখলাম। আর দেখো একটা ত্রিভুজের সংখ্যাটাকে ডান দিকে রেখেছি। একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, 3টে ত্রিভুজ, 4টে ত্রিভুজ, 5টা ত্রিভুজ, 6টা, 11টা, 12টা, 13 14 15, ঠিক আছে? তার মানে দেখো এটাকে যদি আমরা ফর্মুলা দিয়ে, মানে একটা নির্দিষ্ট নিয়মে যদি সাজানোর চেষ্টা করি, কি বলেছে? ত্রিভুজ তৈরি করতে প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা জানতে সহজ নিয়ম,
ঠিক আছে, একটা সহজ নিয়ম তৈরি করছি। কিভাবে করতে পারি, যে মোট দেশলাই কাঠির সংখ্যা সমান সমান কী হবে, 3 গণিত ত্রিভুজের সংখ্যা, তাই তো? দেখো মোট প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যাটা আমরা কী করে বার করছি, 3 গণিত, দেখো 1 2 3 4 এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু 3টা কোনো চেঞ্জ হচ্ছে না, তাই 3 গণিত, দেখো 1 2 3 4 কি ওপরে দেখো লেখা আছে 1 2 3 4, এগুলো হচ্ছে ত্রিভুজের সংখ্যা। তার মানে দেখো মোট প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা সমান সমান হচ্ছে 3 গণিত ত্রিভুজের সংখ্যা। ত্রিভুজের সংখ্যা যদি n ধরি, তবে n সংখ্যক বা nটি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা হবে 3n, মানে 3 × n = হচ্ছে 3n। যেখানে দেখো আমরা 3 × n-কে 3n করেও লেখা যায়। চলের আগে সাধারণত ধ্রুবক লেখা হয়, মানে চল যেটা চলরাশি, এনটা হচ্ছে চল, কারণ এনটা পরিবর্তন হয়, তাই ধ্রুবককে বলছে যে 3-এর আগে লেখা হয়। ঠিক আছে, আমরা যেমন 3 × n আমরা লিখতেই পারি, বা n × 3 লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু এই n কিন্তু এই ইন্টু এই চিহ্নটা, গুণের চিহ্নটা যদি না দিই তবে 3n লিখি। ঠিক আছে, কারণ হচ্ছে চল, এটা 3টা তো হচ্ছে ধ্রুবক আর n চল, আমরা সবসময় ধ্রুবককে আগে রাখবো, এটাই বলেছে যে চলের আগে সাধারণত ধ্রুবককে লেখা হয়। ঠিক আছে, যদি দেখো কোনো জায়গায় 2a লিখি, আমরা কিন্তু a2 লিখবো না, আমরা কি লিখবো, 2a লিখবো। ঠিক আছে, 5b লিখবো, ঠিক আছে, b5 এমনি করে লিখবো না। ঠিক আছে, 6m লিখবো, আমরা কিন্তু m6 এটা লিখবো না, কারণ আমরা কি শিখলাম যে m b a এইগুলো হচ্ছে চল, কারণ এগুলোকে আমরা ধরে নিয়েছি, এটা বিভিন্ন সংখ্যা পরিবর্তনের সাথে সাথে, মানে আমরা এটাকে 1 2 3 যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরতে পারি, কিন্তু 6 মানে 6, 5 মানে 5, 2 মানে 2, 3 মানে 3, এগুলো হচ্ছে ধ্রুবক। তাই বলেছে যে চলের আগে সাধারণত ধ্রুবককে লেখা হয়। মনে রাখবে যে ধ্রুবক, যে সংখ্যাগুলো তো ধ্রুবক, সংখ্যাগুলোকে সবসময় তোমরা আগে লিখবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এই নিয়ম থেকে কি 36টি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা জানা যাবে? হিসাব করে পাওয়ার চেষ্টা করি। দেখো আমাদের ফর্মুলাটা কি বেরোলো, যে ত্রিভুজের জন্য এটা হচ্ছে ফর্মুলা, প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে 3n, যেখানে 3টা হচ্ছে ধ্রুবক আর n হচ্ছে কি, n হচ্ছে ত্রিভুজের সংখ্যা। এখানে 36টি ত্রিভুজ বলেছে। ঠিক আছে, 36টি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশলাই কাঠি আমরা বার করব। ত্রিভুজের সংখ্যা যদি 36 হয়, তাহলে n = হচ্ছে 36, তার মানে প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে 3n, মানে 3 × হচ্ছে 36, n-এর জায়গায় কি লিখবো, 36, কারণ n হচ্ছে দেশলাই কাঠির সংখ্যা, এখানে সরি n হচ্ছে ত্রিভুজের সংখ্যা, এখানে ত্রিভুজের সংখ্যাটা 36 বলে দিয়েছে। চলো গুণ করে দেখে নিচ্ছি, 6 × 6 6 × 2 = 12, 3 × 6 18, 18 8 বসলো, হাতে 1 থাকলো, 3 × 3 = 9, 1 হচ্ছে 10, তার মানে 36টি ত্রিভুজের জন্য প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা হচ্ছে 108টি। আবার সাহেবা ও রাজু কিছু দেশলাই কাঠি নিল, ওই কাঠি দিয়ে তারা আলাদা আলাদা ইংরেজি অক্ষর তৈরি করবে। ঠিক আছে, সাহেবা আর রাজু কিছু দেশলাই কাঠি নিল, আর সেই দেশলাই কাঠি দিয়ে তারা আলাদা আলাদা ইংরেজি অক্ষর তৈরি করবে, এটা প্রশ্ন। ঠিক আছে, দেখো যেগুলো লাল রঙে সেগুলো প্রশ্ন। এখানে সাহেবার কাঠির সংখ্যা রাজুর কাঠির সংখ্যা থেকে বলেছে 8টি বেশি। ভালো করে লক্ষ্য করো, কার সংখ্যা কার থেকে বেশি, কার সংখ্যা কার থেকে কম, এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। তবে দেখো, মানে যেটার থেকে বেশি যেটার থেকে কম, মানে যার রেসপেক্টে বার করবো সেটাকে কিন্তু আমরা ধরবো, XYZ যাই ধরো না কেন, সেটাকে কিন্তু আমাদের ধরতে হবে। ঠিক আছে, এখানে দেখো সাহেবার কাঠির সংখ্যাটা বলে দিয়েছে রাজুর কাঠির সংখ্যা থেকে 8 বেশি, মানে দেখো রাজুর কাঠির যেই সংখ্যা, সাহেবার কাঠির সংখ্যাটা হচ্ছে তার থেকে 8 বেশি, মানে রাজুর কাঠি যদি 10টা হয়, সাহেবার কাঠি হবে তার থেকে হচ্ছে আরও 8, মানে 10 যোগ হচ্ছে 8। রাজুর কাঠি যদি 5 হয়, তাহলে সাহেবার কাঠি কী হবে, রাজুর কাঠি হচ্ছে 5 যোগ হচ্ছে 8, আরও 8টা বেশি। মানে আমাদের এখানে বলে দেওয়া যেটা আছে যে রাজুর কাঠির সংখ্যা থেকে সাহেবার কাঠি হচ্ছে 8টা বেশি, তার মানে রাজুর কাঠিটাকে ধরতে হবে। ঠিক আছে, দেখো সাহেবার কাঠি কিন্তু বলে দেওয়া নেই, সাহেবার কাঠি বলে দিয়েছে যে 8টা বেশি, তাই আমাদের রাজুর কাঠির সংখ্যাটাকে ধরতে হবে। রাজুর কাঠির সংখ্যাটা যেটা ধরবো সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো যে সাহেবার কাঠির সংখ্যা কত। সাহেবার কাঠি কি বলেছে, যে রাজুর যতগুলো কাঠি আছে তার থেকে সাহেবার আরও 8টা বেশি। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে, কিছুই নয়, অঙ্কটাকে শুধুমাত্র তোমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তবেই খুব সহজ। এগুলো মানে একদম জলের মতো সহজ অঙ্ক, মানে তোমরা বীজগণিত শুরু করছো তো, তাই হচ্ছে তোমাদের কাছে মনে হচ্ছে এগুলো একটু কঠিন লাগবে, কিন্তু খুব সহজ, তোমরা একটু বুঝে নেবে, বুঝে নিলে কিন্তু এগুলো এমন কিছু কঠিন জিনিস নয়।
তারপরে কি বলেছে দেখে নিচ্ছি। তাহলে সাহেবার কাছে কতগুলো কাঠি আছে, কিভাবে পাবো দেখি। রাজুর যদি 4টি দেশলাই কাঠি থাকে তাহলে সাহেবার কাছে আছে, দেখো রাজুর 4টি আছে, ঠিক আছে, ধরে নেওয়া হচ্ছে। রাজুর যদি 4টে দেশলাই কাঠি থাকে তবে সাহেবার কাছে আছে রাজুর কাঠির সংখ্যা, তার সাথে বলে দিয়েছে আরও 8টা বেশি থাকবে, যোগ হচ্ছে 8টি। তার মানে রাজুর কাঠি যদি 4 হয় মানে 4 যোগ হচ্ছে 8, এটা হয়ে যাচ্ছে সাহেবার কাছে কতগুলো দেশলাই কাঠি আছে। তার মানে সাহেবার কাছে আছে 12টি দেশলাই কাঠি, যোগ করে পেয়ে গেলাম। আবার দেখো এটা মানে একটা বলেছে। আবার ধরো রাজুর কাছে আমরা কতগুলো আছে জানি না, ধরে নিয়ে করছি। ধরো যদি রাজুর কাছে 7টি দেশলাই কাঠি থাকে তখন সাহেবার কাছে কতগুলো থাকবে, মানে রাজুর কাছে যা আছে তার থেকে আরও 8টি বেশি, মানে রাজুর কাঠির সংখ্যা যোগ হচ্ছে 8টি। রাজুর কাছে আছে 7টি, যোগ হয়ে যাচ্ছে 8টি, তার মানে 7 যোগ 8 হয়ে গেল 15টি, ঠিক আছে। তাই দেখছি সাহেবার কাঠির সংখ্যা সমান সমান রাজুর কাঠির সংখ্যা যোগ 8টি, ঠিক আছে। দেখো খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খেয়াল করো। সাহেবার কাঠির সংখ্যা কি হয়ে গেল, রাজুর কাঠির সংখ্যা যোগ হচ্ছে 8টি। এর পরের পেজ মানে 65 নম্বর পেজে চলে এসো। রাজুর কাঠির সংখ্যা 1 2 3 ডট ডট, তাই তো। রাজুর কাঠির সংখ্যা আমরা জানি না, শুধুমাত্র আমরা সাহেবার কাঠিটাকে বার করছি। রাজুর যেটা আছে সেটার থেকে সাহেবার আরও 8টা বেশি, কিন্তু রাজুর যে কতগুলো আছে আমরা জানি না। তাই আমরা ধরে নিচ্ছি যে রাজুর কাছে 1টা 2টো 3টে ডট ডট যে কোনো সংখ্যা হতে পারে। তাই রাজুর কাঠির সংখ্যা যদি এক্সটি হয় তবে সাহেবার কাঠির সংখ্যা হবে এক্স যোগ 8টি। বলবো যে সাহেবার কাঠির সংখ্যা এক্স যোগ 8, ঠিক আছে। কারণ দেখো রাজুর কাঠির সংখ্যা যে কোনো হতে পারে, 1 2 3 যে কোনো হতে পারে। তাই দেখো এটা হচ্ছে চল, তার জন্য একটা চল রাশি ধরলাম, চলরাশি। রাজুর কাঠির সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিলাম। এখানে এক্স না ধরে তোমরা এও ধরতে পারো, বি ধরতে পারো, যে কোনো ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর ধরতে পারো। শুধুমাত্র লেখার সময় লিখতে হবে এটা যে সাহেবার কাঠির সংখ্যা হচ্ছে বি যোগ 8, ঠিক আছে। এখানে যদি বি লেখো তার মানে রাজুর কাঠি যদি এক্সট্রা ধরে নিই, সাহেবার কাঠি হচ্ছে রাজুর কাঠির থেকে 8টি বেশি। রাজুর হচ্ছে এক্সটি, সাহেবার হচ্ছে এক্স প্লাস 8টি, ঠিক আছে। তার মানে এটাকে এক্স প্লাস 8কে কী বলবো, এক্স যোগ 8টি। এখানে রাজুর কাঠির সংখ্যা বদলাচ্ছে, বুঝতে পারছো। তাই রাজুর কাঠির সংখ্যাটা কি, যেহেতু বদলাচ্ছে, যেটা বদলায় পরিবর্তন হয় যার, সেটা হচ্ছে চল। সাহেবার কাঠির সংখ্যাও বদলাচ্ছে, দেখো সাহেবার কাঠির সংখ্যাটাও বদলাচ্ছে, তাই সাহেবার কাঠির সংখ্যাও কি চল। কারণ রাজুর কাঠির সংখ্যা যা হবে সেটার ওপর নির্ভর করছে সাহেবার কাঠি। কারণ রাজুর কাঠির সংখ্যাতেও এক্স আছে আর সাহেবার কাঠির সংখ্যাতেও এক্স আছে, এক্স প্লাস 8। তার মানে রাজুর কাঠি যদি আমরা এক্স্যাক্টলি জানতাম কতগুলো সংখ্যায় মানে কতগুলো মানে কাঠি আছে, সেই সংখ্যক কাঠি সাথে যদি আমরা 8 যোগ করে দিতাম তখন সাহেবার কাঠিটা পেয়ে যেতাম। তখন কিন্তু দুটোই ধ্রুবক হতো যদি আমরা রাজুর কাঠির সংখ্যাটাকে জানতাম। কিন্তু যেহেতু আমরা রাজুর কাঠির সংখ্যাটাকে জানি না, সেটার বেসিসেই আমরা সাহেবার কাঠির সংখ্যাটাকে বার করছি। তো এই ক্ষেত্রে কিন্তু মানে রাজুর কাঠির সংখ্যাটাও যেমন চল হচ্ছে, সাহেবারটাও চল রাশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তাদের কাঠির সংখ্যার পার্থক্য 8 হচ্ছে নির্দিষ্ট, তাই তো। তাদের কাঠির সংখ্যার পার্থক্য মানে রাজুর যা কাঠি সাহেবার হচ্ছে তার থেকে 8 বেশি, মানে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 8। কিন্তু এই বলছে যে 8 সংখ্যাটা নির্দিষ্ট, পার্থক্য কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানে দেখো 8-এর বদলে কিন্তু অন্য সংখ্যা লিখছি না। কেন লিখছি না, তার কারণ হচ্ছে রাজুর কাঠির থেকে সাহেবার কাঠি 8টি বেশি, এটা আমরা জানি, এটা ফিক্স বলে দিয়েছে, 8টি বেশি, 5টিও নয়, 6টিও নয়, 7টিও নয়, 8টি বেশি। তাই এই সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট। তাই এই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা কি বলবো, ধ্রুবক বলবো, ঠিক আছে। তবে কি এক্স যোগ 8 ও 8x সংখ্যা দুটি কি একই, এখানে জানতে চেয়েছে। এক্স প্লাস 8 আর 8x দুটো কি একই না আলাদা। দেখ এক্স প্লাস 8 ও 8x সংখ্যা দুটি সমান নয়, তার মানে আলাদা। দেখো এক্স প্লাস 8 আমরা দেখে কি বলতে পারছি, মানে বুঝতে পারছি যে পড়ছি কি এক্স প্লাস 8, বা বলতে পারো এক্স যোগ 8, তার মানে এক্সের সাথে 8 যোগ করছি, তাই তো। এখানে যোগ হচ্ছে। আর এখানে 8x মানে হচ্ছে 8x মানে 8 গুণ হচ্ছে এক্স। এক্ষেত্রে 8-এর সাথে এক্সের গুণ করছি আর এক্ষেত্রে এক্সের সাথে 8 যোগ করছি, ঠিক আছে। দুটোই হচ্ছে আলাদা। লিখে দিয়েছে দেখো এক্স প্লাস 8 মানে কি এক্সের সাথে 8-এর যোগফল, কিন্তু 8x মানে হচ্ছে
মানে 8-এর সাথে এক্সের গুণফল, ঠিক আছে, বা এক্সের সাথে 8-এর গুণফল, মানে যে কোনো একটা লিখতে পারো। যখন এক্স ইকুয়াল টু 10 হবে, যদি ধরে নাও যে এক্স সমান সমান 10, মানে রাজুর কাঠির সংখ্যা যদি 10 হয়, তখন সাহেবার কাঠির সংখ্যা কি হবে? 10 যোগ 8 সমান সমান 18টি। কিন্তু তখন 8xের ভ্যালুটা দেখো, 8x মানে 8 মানে 8 গণিত হচ্ছে 10, ঠিক আছে, তার মানে কত হয়ে গেল? 80, ঠিক আছে, 80টি। অর্থাৎ দেখো 8 প্লাস এক্সের ভ্যালু আর 8xের ভ্যালু দেখো দুটো কিন্তু আলাদা। এক্স প্লাস 8 পেয়ে যাচ্ছি 18, যেখানে 8xের ভ্যালু পাচ্ছি 80, দুটো হচ্ছে আলাদা। তার মানে এক্স প্লাস 8 ও 8x আলাদা, সব সময় সমান নয়, ঠিক আছে, সব সময় সমান নয়। কখন দেখো একই হতে পারে একটু পরেই তোমরা জানতে পারবে আশা করছি। আরও কয়েকটি স্বাভাবিক সংখ্যা এক্স প্লাস 8 ও 8x মানে এতে বসিয়ে যাচাই করে দেখি এরা সমান না আলাদা, নিজে করি। দেখো আমরা এক্স ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি। যখন এক্স ইকুয়াল টু 1, তখন এক্স প্লাস 8 কত হবে? 1 প্লাস 8 ইকুয়াল টু 9। আর 8x কী পেয়ে যাব? 8 গণিত 1 সমান সমান 8। দেখো দুটো কী পেলাম? দুটোই পেলাম আলাদা, ঠিক আছে। কেস 1 হয়ে গেল। কেস 2 দেখে নিচ্ছে আরেকটা এক্সাম্পল, এক্স ইকুয়াল টু 2। তখন দেখো এক্স প্লাস 8 কী হবে? 2 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 10। আবার দেখো তখন 8xের ভ্যালু কী হয়ে যাবে? 8 মাল্টিপ্লাইড বাই 2, 8 দুগুণে 16। দেখো এটার ভ্যালু হচ্ছে 10, এটার ভ্যালু 16, তাই তো 16, দুটোই দেখো আলাদা। আবার দেখে নিচ্ছি, দেখো এক্স ইকুয়াল টু 3 বসিয়ে দিচ্ছি। এক্স প্লাস 8 কত ভ্যালু হচ্ছে? 3 প্লাস 8 মানে 11, এটা দেখে নিচ্ছি 8x মানে হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই 3, 3 8 24। দেখো আমরা কি পাচ্ছি? দুটো ভ্যালু কিন্তু আলাদাই পাচ্ছি। তাই দেখো কি পাচ্ছি যে এক্সের জায়গায় যে কোনো স্বাভাবিক সংখ্যা বসালে কিন্তু আমরা মানগুলো কিন্তু আলাদা পাচ্ছি, তাই তো, মান একই পাচ্ছি না। এরপরে দেখো বইতে চলে এসো 5-এর দাগের অঙ্কটা। কিন্তু আমি যদি আগে সাহেবার দেশলাই কাঠির সংখ্যা জানতে পারি, তবে রাজুর কাঠির সংখ্যা সেখান থেকে জানতে পারবো কিনা চেষ্টা করি। দেখো এখানে আবার কি জানতে চেয়েছে যে আমরা দেখো প্রথমে কি পাচ্ছি? এক্সট্রা মানে কি? এক্স হচ্ছে রাজুর কাঠির সংখ্যা। রাজুর কাঠির সংখ্যাটা জানতে পারলে আমরা সাহেবার কাঠির সংখ্যাটা বার করতে পারছি, কারণ রাজুর কাঠি মানে যেই সংখ্যক পাচ্ছি তার সাথে যদি 8 যোগ করে দিই তবে সেটা সাহেবার কাঠির সংখ্যা বেরিয়ে যাচ্ছে। কিন্তু বলেছে যদি সাহেবার দেশলাই কাঠির সংখ্যা জানতে পারি, তবে কি সেটার থেকে রাজুর কাঠির সংখ্যা সেখান থেকে জানতে পারবো? দেখো করার চেষ্টা করি। দেখো আমরা উল্টোভাবে করতে পারবো। যদি রাজুর কাঠির থেকে সাহেবার কাঠির সংখ্যা 8টা বেশি হয়, তবে উল্টোভাবে আমরা বলতে পারি যে সাহেবার যতগুলো কাঠি আছে সেটার থেকে যদি 8 বিয়োগ করে দিই, মানে 8টা কমিয়ে দিই, তবেই কিন্তু আমরা রাজুর কাঠি পেয়ে যাব। ধরে নাও যে রাজুর আছে 2টো, ঠিক আছে, রাজুর 2টি, তার মানে সাহেবার কতগুলো হবে? 2 যোগ 8 সমান সমান 10টি, ঠিক আছে। দেখো রাজুর পেলে 2টো, সাহেবার সেই জায়গায় পেলে 10টা। এবার উল্টো দিক থেকে ধরো, এটা তোমরা ধরে নাও যে জানো না, রাজুরটা জানো না। ধরো যে সাহেবার কাছে আছে 10টা, তার মানে রাজুর কাছে কতগুলো থাকবে? সাহেবার যদি 8টা বেশি থাকে, রাজুর কাছে 8টা কম থাকবে, তাই তো। তার মানে 8 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখো কত পেয়ে যাবো? 10 বিয়োগ 8 সমান সমান 2। তার মানে দেখো যদি সাহেবার কাঠির সংখ্যাও বলে দেওয়া থাকে, সেখান থেকে রাজুর কতগুলো আছে 8টা যদি বিয়োগ করে দিই, তবে কিন্তু রাজুর কাছে কতগুলো কাঠি আছে সেটা আমরা বার করতে পারবো। কি বলেছে দেখো? সাহেবার কাঠির সংখ্যা রাজুর থেকে 8 বেশি, এটা আমরা জানি। তাহলে রাজুর দেশলাই কাঠির সংখ্যা সাহেবার থেকে কত হবে? 8 কম হবে। তুমি আমার থেকে 5 নাম্বার বেশি পেয়েছো, তার মানে কি আমি তোমার থেকে 5 নাম্বার কম পেয়েছি, তাই তো। তুমি পেয়েছো 10, আমি পেয়েছি 5, তার মানে কি তুমি আমার থেকে 5 কম বেশি পেয়েছো। উল্টোভাবে কি বলতে পারি? যে আমি তোমার থেকে 5 কম পেয়েছি, মানে যে বেশি আর সেই সংখ্যাটা আরেকজনের ক্ষেত্রে কম হয়ে যাবে, তাই তো। মানে সাহেবা যদি 8টা দেশলাই কাঠি, মানে সাহেবার কাছে যদি 8টা দেশলাই কাঠি বেশি থাকে, উল্টোভাবে আমরা বলতে পারি যে রাজুর কাছে 8টা দেশলাই কাঠি কম আছে, তাই তো। এখানে দেখো সেটাই বলেছে যে সাহেবার কাছে রাজুর কাঠির থেকে 8টি বেশি থাকে, তাই তো। সাহেবার কাঠির সংখ্যা হচ্ছে রাজুর কাঠির থেকে 8টি বেশি, তার মানে রাজুর দেশলাই কাঠির সংখ্যা সাহেবার থেকে 8টি কম। তার মানে সাহেবার যদি 10টি কাঠি থাকে, তবে রাজুর কাছে থাকবে 10 বিয়োগ 8 সমান সমান হচ্ছে 2টি কাঠি। দেখো এইটাই আমি তোমাদের বোঝালাম।
আবার সাহেবার কাছে যদি 15টি কাঠি থাকে তখন রাজুর কাছে থাকবে 15 বিয়োগ 8 সমান সমান হচ্ছে 7টি কাঠি। তাই রাজুর কাঠির সংখ্যা এখান থেকে দেখো যে ফর্মুলাটা পাচ্ছি যে সাহেবার কাঠির সংখ্যা বিয়োগ হচ্ছে 8টি। আমরা আগে কি লিখছিলাম যে সাহেবার কাঠির সংখ্যা সমান সমান হচ্ছে রাজুর কাঠির সংখ্যা যোগ 8, আর এক্ষেত্রে সাহেবারটা দেওয়া আছে তাই রাজুর কাঠিরটা কি করে বার করতে পারবো যে সাহেবার কাঠির সংখ্যা থেকে 8টা যদি বিয়োগ করে দিই তবে। ধরে নিই যে সাহেবার কাঠির সংখ্যা হচ্ছে ওয়াইটি, তার মানে রাজুর কাঠির সংখ্যা হবে y - 8। কি বলবো? y থেকে 8 বিয়োগ, যেমন এক্সের সাথে 8-এর যোগ, এটা হচ্ছে যেহেতু y থেকে 8 বিয়োগ করছি তাই বলবো যে y থেকে 8 বিয়োগ। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। আমার মা আমার বোনকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা দেবেন। ঠিক আছে, মানে মেলায় বেড়াতে যাওয়ার জন্য আমার মা বোনকে কিছু টাকা দেবেন, সেটা কি 5 টাকার বেশি দেবেন। আমাকে বোনের থেকে 5 টাকা বেশি দেবেন। ঠিক আছে, বোনকে যা দিচ্ছেন সেটার থেকে আমাকে আরও 5 টাকা বেশি দেবেন, কিন্তু আমার ভাইকে দেবেন বোনের থেকে 5 টাকা কম। ঠিক আছে, মানে বোনকে যা টাকা দিচ্ছেন সেটার থেকে 5 টাকা বেশি আমাকে দেবে, আর মানে কিন্তু আমার ভাইকে দেবেন 5 টাকা কম। ঠিক আছে, 5 টাকা দেখো এখানে 5 টাকার বেশি বলে দিয়েছে, কেন বলেছে বলো তো? কারণ তোমাকে এখানে যদি 5 টাকার বেশি বলে মানে দেওয়া না থাকতো, যদি ধরতে যে বোনকে 5 টাকা দিয়েছে, ভাইকে দিচ্ছে দেখো বোনের থেকে 5 টাকা কম, তার মানে 5 - 5 ওই 0 হতো, মানে তখন অঙ্কটা মানে ভাইকে কোনো টাকাই দিচ্ছে না এই রকম একটা বোঝাতো, কিন্তু সেই রকম নয়, ভাইকেও কিছু টাকা দিচ্ছে। তাই এখানে দেখো মেনশন করে দিয়েছে যে বোনকে যেই টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে 5 টাকার থেকে বেশি দিচ্ছেন, 6 টাকাও হতে পারে 7 টাকাও হতে পারে। ঠিক আছে, মানে বোনকে 5 টাকার থেকে বেশি দিচ্ছেন। আমাকে দিচ্ছেন বোনকে যা দিয়েছেন সেটার থেকে আরও 5 টাকা বেশি, আর ভাইকে কি দিচ্ছে? বোনকে যা দিয়েছে সেটার থেকে আরও 5 টাকা কম। মা আমাদের 3 জনের প্রত্যেককে কত টাকা দেবেন তার সহজ নিয়ম, অর্থাৎ বীজগণিতের ভাষায় তার উত্তর খোঁজার চেষ্টা করি। ধরে নিচ্ছি যে বোনকে দিয়েছে 6 টাকা, এটা হচ্ছে বোন। ঠিক আছে, তার মানে আমি কত টাকা পাবো? বোনকে যা দেবে তার থেকে 5 টাকা বেশি, তার মানে হচ্ছে 11 টাকা। আবার ভাই কত টাকা পাবে? বোনকে যা দিচ্ছে তার থেকে দেখো 1 টাকা কম, মানে সরি বোনকে যা দিচ্ছে তার থেকে 5 টাকা কম, মানে 6 - 5 হয়ে যাবে, মানে 1 টাকা। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, মানে বোনকে যেটা দিচ্ছে সেটাকে 5 থেকে আমার বেশি ধরতে হবে। যদি আমি 5 ধরতাম এটাকে, তাহলে ভাই কত হয়ে যেত? 5 - 5 = 10 হয়ে যেত, কিন্তু এটা হবে না কারণ ভাইকে কিছু টাকা দিচ্ছেন। তাই এখানে প্রশ্নটা এইভাবে লিখে দিয়েছে যে বোনকে 5 টাকার বেশি দিচ্ছে, সেটা যে মানে যা খুশি হতে পারে, 5 টাকার বেশি যে কোনো টাকা। তাই বোনকে ধরে নিচ্ছে যে যদি 6 টাকা দেয়, আমাকে দিচ্ছে যে আরও 5 টাকা বেশি, মানে 6 + 5 = 11 টাকা, ভাইকে দিচ্ছে 6 - 5 = হচ্ছে 1 টাকা। ঠিক আছে, আমাকে দেবেন দেখো বোনের টাকা যোগ হচ্ছে 5 টাকা, আবার ভাইকে দেবেন বোনের টাকা বিয়োগ হচ্ছে 5 টাকা। ঠিক আছে, মানে বোনকে যা দিচ্ছেন সেটার থেকে 5 টাকা বিয়োগ। ধরে নিচ্ছি যে বোনকে দিলেন এক্স টাকা বোনকে দিয়েছে। ঠিক আছে, মানে বোনের রেসপেক্টেই কিন্তু আমারটা বেরোবে, ভাইয়েরটা বেরোবে। আমাকে দিচ্ছেন বোনের থেকে 5 টাকা বেশি, দেখো বোনের টাকার রেসপেক্টে বেরোচ্ছে, আবার ভাইকে দিচ্ছেন বোনের টাকা থেকে 5 টাকা কম, তার মানে আমাদের ধরতে হবে বোনের টাকাটাই, তাই তো? আমার টাকা বা ভাইয়ের টাকা ধরলে কিন্তু আমরা বার করতে পারবো না, যেহেতু বোনের সাপেক্ষেই বার করছে, তাই বোনকে কত টাকা দিচ্ছে সেটাকে ধরতে হবে। বোনকে দিলেন টাকা, তবে আমাকে দিলেন কত? দেখো বোনের টাকা যদি এক্স হয় x+5 মানে x টাকা যোগ 5 টাকা, আবার ভাইকে দেবেন হচ্ছে x - 5 মানে x টাকা মাইনাস হচ্ছে 5 টাকা। পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 66। অনিক ও শাহানা দুটি তামার তার নিয়েছে। অনেক নিজের তামার তারটি বাঁকিয়ে একটি বর্গাকার চিত্র করলো। দেখো বাঁকিয়ে বর্গাকার একটি চিত্র করলো। তোমরা সবাই জানো যে বর্গাকার চিত্র মানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই তো? আমার এই বর্গাকার চিত্রের পরিসীমা কি হতে পারে দেখি। ঠিক আছে, ও সহজ নিয়ম খুঁজি, মানে বর্গাকার এই চিত্রটার পরিসীমা কত হবে সেটা নির্ণয় করতে হবে, আর সেটা নির্ণয় করার জন্য সহজ নিয়ম খুঁজতে হবে। আমরা দেখো জানি না একটি বাহুর দৈর্ঘ্য কত, জানি না, কিন্তু এটা জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। এখানে তাই এটাকে এ সেমি, এটাকেও এ সেমি, এটাকেও এ সেমি, এটাকেও এ সেমি ধরে নিয়েছে। তার মানে এ যদি 1 সেমি হয়, 4টে বাহুই কিন্তু 1 সেমি 1 সেমি হবে। এ যদি 2 সেমি হয়, 4টে বাহুই কিন্তু 2 সেমি 2 সেমি হবে। এ যদি 3 সেমি হয়, 4টে বাহুই কিন্তু 3 সেমি 3 সেমি হবে। মানে আমরা জানি না এর দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার, কিন্তু এটা জানি যে প্রত্যেকটা বাহুই সমান।
এই বর্গাকার তারের পরিসীমা দেখো আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এখানে একটি বাহুর দৈর্ঘ্যকে কি ধরে নিয়েছে, এ সেমি ধরি, একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। তার মানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তার মানে এটা কি হবে, ফর্মুলাটা পেয়ে যাচ্ছি 4 ইন্টু এ সেমি, তার মানে 4a সেমি। ঠিক আছে, যেটাকেই আমরা দেখো 8x লিখেছি, তার মানেই হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই x। তাই বর্গাকার চিত্রের পরিসীমা 4a সেমি। তার মানে দেখো এ কি বলো তো, এ আমি কি বললাম, যা খুশি হতে পারে। এ এখানে 1 সেমি হতে পারে, 2 সেমি হতে পারে, 3 সেমি হতে পারে, 4 সেমি হতে পারে, আমরা জানি না, তাই তো। এ যে কোনো হতে পারে, এর মান যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হতে পারে। তাই দেখো এ হচ্ছে চল, কারণ যেটা পরিবর্তন হচ্ছে আমরা জানি না, কিন্তু 4 এখানে হচ্ছে নির্দিষ্ট, 4টে বাহু। তাই বর্গাকার চিত্রের পরিসীমা সবসময় 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্যই হয়। এখানে একটি বাহুকে এ ধরেছি, তাই 4a আমরা বলছি। এখানে এ পরিবর্তনশীল, কিন্তু 4 কখনোই পরিবর্তনশীল নয়। ফর্মুলাটা কখনোই 2a 3a 5a 6a কোনোভাবেই হতে পারে না, অলওয়েজ 4a হবে। ঠিক আছে, কিন্তু এর মানটা পরিবর্তনশীল, তাই এটা চল আর 4টা অলওয়েজ ধ্রুবক। ঠিক আছে, কিন্তু এ সেমিকে চলরাশি বলা হয় কারণ একক আছে। ঠিক আছে, এ সেমিকে চলরাশি বলা হচ্ছে, দেখো এটা পরিবর্তনশীল তাই একে চলরাশি বলা হচ্ছে। আরেকটা কি, যেহেতু একক আছে, ধ্রুবকের সাধারণত কোনো একক থাকে না, আর এখানে একক আছে তাই সেটা দেখেও এটাকে আমরা চলরাশি বলতে পারি। তাহলে এই সহজ নিয়ম থেকে যে কোনো মাপের বাহুর বর্গাকার চিত্রে পরিসীমা বার করতে পারবো। ঠিক আছে, এখানে বলেছে যে এই একটা নিয়ম আমরা জানলাম যে বর্গাকার তারের বা বর্গাকার চিত্রের পরিসীমা কি হবে, বর্গাকার তার দিয়ে তৈরি কোনো বর্গক্ষেত্র, মানে বর্গাকার চিত্রের পরিসীমা অলওয়েজ হবে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, মানে হচ্ছে 4a। মানে এখানে এ যদি 1 সেমি হয়, সেটা থেকেও আমরা সেই বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে পারবো। এ যদি 14 সেমি হয়, সেখান থেকেও বার করতে পারবো। মানে এটা একটা আমরা সহজ ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক আছে, এই ফর্মুলা বা বলতে পারো সহজ নিয়ম থেকে যে কোনো মাপের আমরা বর্গাকার চিত্রের পরিসীমা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো 8 দাগের অঙ্কটা বলেছে, আমি আমার তার বাঁকিয়ে অনেকের মতো বর্গাকার বানাতে পারলাম না, এটি আয়তকার হয়ে গেল, এর দৈর্ঘ্য প্রস্থ আলাদা, এই আয়তকার চিত্রের পরিসীমা মাপার চেষ্টা করি। দেখো আমরা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু পার্থক্যটা আমরা দেখেছিলাম। বর্গক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আমরা লিখি না। ঠিক আছে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। দৈর্ঘ্য কাকে বলি, মানে যেটা হচ্ছে একটু লম্বা সেটাকে দৈর্ঘ্য বলি, যেটার উচ্চতাটা হচ্ছে একটু, উচ্চতা নয় সরি, দৈর্ঘ্যটা হচ্ছে একটু কম, সেটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, মাপটা। তাই দেখো এখানে এই দিকটা দেখো, এই বাহুটা একটু হচ্ছে লম্বা, তাই এটাকে লম্বা বাহুটাকে দৈর্ঘ্য বলছি, আর চওড়ার দিকে এ আছে একটু কম দৈর্ঘ্যে, তাই এটাকে আমরা কি বলছি, প্রস্থ বলছি। কিন্তু বর্গাকার চিত্র দেখো প্রত্যেকটা বাহুই কিন্তু একই, তাই এখানে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ আমরা আলাদা করে বলতে পারবো না। তাই আমরা কি বলে থাকি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে থাকি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি বলি, যে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা করে বলে দিই। দেখো আমি বাকি আর সেটাকে বর্গক্ষেত্র বানাতে পারলাম না, আমি কি করলাম, দেখো এরকম একটা আয়তক্ষেত্র বানিয়ে দিলাম, যার একটা কি আছে, দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। ধরে নিচ্ছি দৈর্ঘ্য দেখো x সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি, দেখো দুদিকে x আছে, তাই তো। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, 4টে যেহেতু এ থাকে, যোগ করতে পারি a প্লাস এ প্লাস এ প্লাস এ। দেখো যোগ করলে কি হয়ে যায়, এটা হচ্ছে 4a, এভাবে 4a আসে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো, আয়তক্ষেত্রের বেলায় কি হচ্ছে, দুটো এক্স বাহু, তাই এক্স প্লাস এক্স, আর দুটো ওয়াই বাহু ওয়াই প্লাস ওয়াই। দেখো পরপরও বসাতে পারো, এক্স সেমি যোগ ওয়াই সেমি যোগ এক্স সেমি যোগ ওয়াই সেমি, তার মানে দুটো এক্স সেমি পাচ্ছে আর দুটো ওয়াই সেমি পাচ্ছি। তার মানে দুটো এক্স সেমিটা হয়ে গেল 2x সেমি, দুটো ওয়াই সেমিটা হয়ে গেল 2y সেমি। এটাকে কমন নিয়ে নিলাম, কমন নিলেও দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাও আমরা লিখতে পারি। আর একটু বড় হলে তোমরা জানতে পারবে যে কমন নেওয়া ব্যাপারটা কি। দুটোর ক্ষেত্রে যখন থাকে, ঠিক আছে, এরও আছে এরও আছে, দুই এর ক্ষেত্রেও আছে এর ক্ষেত্রেও আছে, তাই দুইটাকে কমন নিলাম। ঠিক আছে, আর ব্র্যাকেটের ভেতর যেমন আছে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। তার মানে দেখো 2x প্লাস 2y এইভাবেও লিখতে পারো, 2x প্লাস 2y সেমি। আয়তক্ষেত্রের পরিসীমাতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি ও প্রস্থ y সেমি। দেখো x আর y যে কোনো মান হতে পারে, x 5 সেমি 7 সেমি 8 সেমি যে কোনো মান হতে পারে, ওয়াইও তাই 2 সেমি 3 সেমি 1 সেমি যে কোনো মান হতে পারে। তার মানে x আর y হচ্ছে পরিবর্তনশীল, তাই দেখো এদের আমরা চলরাশি বলবো। কিন্তু এখানে দুইটা কি, দুইটা হচ্ছে নির্দিষ্ট, দুইটা কখনো চেঞ্জ হবে না এই ফর্মুলার মধ্যে, দুইটাকে চেঞ্জ করে অন্য সংখ্যা আমরা করতে পারবো না, তাই 2 হয়ে গেল ধ্রুবক। কিন্তু x 2x
কিন্তু 2x প্লাস 2y এই সেমিটা হচ্ছে, এটা হচ্ছে চলরাশি, কারণ দেখো এক্স আর ওয়াই পরিবর্তন হচ্ছে, তাই এটা হচ্ছে চলরাশি। পুরোটাকে যদি ধরি এখানে এক্স আর ওয়াই আছে, তাই এক্স আর ওয়াই যেখানেই থাকবে সেটাই হচ্ছে চলরাশি। যে কোনো আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে এই নিয়মের মাধ্যমে সহজে পরিসীমা নির্ণয় করতে পারি, তাই তো। আয়তক্ষেত্রের দেখো পরিসীমার ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, তাই যে কোনো দৈর্ঘ্যের মানে যে কোনো চিত্রের ক্ষেত্রে যদি প্রস্থটা দৈর্ঘ্যটা দেওয়া থাকে আমরা সহজে কিন্তু সে আয়তকার চিত্রের পরিসীমাটা নির্ণয় করতে পারবো। নিজে করি 5.1-এ কী দিয়েছে, এরকম একটা ত্রিভুজ দিয়েছে, এই ত্রিভুজে এই বাহুটা এক্স সেমি, এই বাহুটা ওয়াই সেমি, এই বাহুটা জেড সেমি। বলেছে যে পরিসীমা কত, আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা 3টে বাহুর যোগফল, ত্রিভুজের পরিসীমা সমান সমান হচ্ছে 3টি বাহুর যোগফল। তার মানে দেখো 3টি বাহু কে কে আছে, এটা হচ্ছে একক, এক্স সেমি প্লাস হচ্ছে ওয়াই সেমি প্লাস হচ্ছে জেড সেমি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে একক দিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।